সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোডা আমি এখন কি করব। তো আমরা তো একটি বিষয় নিয়ে শুরু করি, তো সেরকমই একটা বিষয় আজকে আমরা শুরুতে বলবো। সেটা হচ্ছে যে একটি মেয়ে সে যখন শৈশবে বা কৈশোরে থাকে, তখন যদি কোনোভাবে সে মায়ের পরকীয়ার ব্যাপারটি জানতে পারে, যেহেতু মায়ের জেন্ডার এবং তার জেন্ডার একই রকম, সো একটি মেয়ে যখন মায়ের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে বুঝতে পারে বা কোনো কিছু প্রমাণ পেয়ে যায়, তখন সেটি সেই মেয়ে সন্তানটির উপরে যে কৈশোরে বা বয়ঃসন্ধিতে রয়েছে বা শৈশবের থেকে শুরু করে একটু একটু যখন বড় হয়েছে, যখন সে বুঝতে শুরু করেছে, যদি সে এরকম কিছু হঠাৎ করে তার চোখে পড়ে যায় বা সে অনুভব করতে পারে এরকম কিছু ঘটছে, তাহলে সেটি তার মানসিক স্বাস্থ্যের উপরে কীরকম প্রভাব ফেলতে পারে। আসলে মেয়ে সন্তান আর ছেলে সন্তান একইভাবে প্রভাবিত হয় না, আবার ঘটনাটি মা ঘটাচ্ছেন না বাবা ঘটাচ্ছেন সেটিও কিন্তু ভিন্নভাবে আমাদের সন্তানদেরকে প্রভাবিত করে। এটা মানে বলাই যায় নেতিবাচক প্রভাব পড়ে বাচ্চাদের উপরে, কিন্তু এটা আসলে কোনো সন্তানের জন্যই একেবারে কাম্য না। কিন্তু আমাদের জীবনের ধারাবাহিকতায় অনেক ঘটনা ঘটে যায়, হয়তো আমরা অনেক সময় সেটা এড়িয়ে যেতে পারি না। সেটা অনেকের ক্ষেত্রেই অনেকে বলে যে আমি চাইনি এরকম একটা সম্পর্কে জড়াতে, কিন্তু কি করে যে জড়িয়ে গেছি বুঝতে পারিনি। তো তারা এসে আমাদের কাছে কান্নাকাটিও করেন, মন খারাপ করেন যখন জড়িয়ে যান, অপরাধ বোধে ভোগেন, কিন্তু তার আগে সন্তানের কিন্তু যা ক্ষতি হবার হয়ে গেছে। তো আজকে আমরা সে বিষয়ে একটু আলোকপাত করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে কামাল চৌধুরী। কামাল, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। কামাল একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সবার পরিচিত, আমাদের অনুষ্ঠানে অনেকবার এসেছে শুরু থেকে এই পর্যন্ত, ওকে আমরা অনেকবার পেয়েছি। আর আছে রেজিনা পারভিন। রেজিনা আমাদের অনুষ্ঠানে অনেকবার এসেছে, ও হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট। ওই ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও সাইকোথেরাপি করে, রেজিনাও করে, আমরাও সবাই করছি। আসলে আমরা সবাই সাইকোথেরাপি অ্যাপ্লাই করি। সাইকোথেরাপিতে দুটো শব্দের সম্মিলন হয়েছে, সাইকো মানে সাইকোলজিক্যাল, থেরাপি মানে ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা ওষুধ ছাড়া কিভাবে সাইকোলজিক্যালি একটা মানুষকে সেবা দেওয়া যায় বা মানে চিকিৎসা করা যায় সেটি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব, আমাদের যতটুকু প্রশিক্ষণ নিয়ে জেনে পড়াশোনা করে যতটুকু আমরা লাভ করেছি, জ্ঞান লাভ করেছি। তো আমরা যাই অতিথিদের কাছে। তোমাকে দিয়ে শুরু করব। জি, যে বিষয়টি আপনি বললেন এটা আসলে এখন বর্তমানে একটা ব্যাপক সমস্যা আমরা পাচ্ছি। বিভিন্ন সময় ছেলেমেয়েরা আসে যে বলে, বা ইভেন বাবা মাও অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ নিয়ে আসছে, তার মধ্যে দেখা যায় পরকীয়া ব্যাপারটা চলে আসে। তো মেয়ের সাইকোলজিক্যাল ক্ষেত্রে অবশ্যই তার অনেক সমস্যা হয়। প্রথমে হচ্ছে যে মায়ের সাথে সম্পর্কটা কিন্তু ভালো যায় না, কারণ এই কাজটা তো একটা নেতিবাচক ব্যাপার, মেয়েটা অবশ্যই এই বিষয়টা ভালো চোখে দেখবে না। আর একটা আছে যে তার একটা অস্তিত্বের প্রশ্নও কিন্তু হয়, কারণ বাবা মার সম্পর্ক যদি খারাপ হয়ে যায় বিষয়টি নিয়ে, মা যদি চলে যায়, বা তখন ও কিভাবে থাকবে, মানে কার কাছে থাকবে, তার ভবিষ্যৎ কি হবে, নিরাপত্তাহীনতায় ভোগে। এটা এই জিনিসটা খুব মারাত্মক। আবার গিল্টও হয় যে আমার আম্মু এমন কেন করলো, আমার মা তো এমন করতে পারে না, এরকম একটা জায়গা, মানে মেসেজ থেকে ভ্যালুজ থেকে ওই জায়গাটা তার মধ্যে আসে। পাশাপাশি তার পড়াশোনায় অবশ্যই সমস্যা হবে, কনসেন্ট্রেশন দিতে পারবে না। কখনো দেখা যায় যে মায়ের মোবাইল চেক করছে, বারবার চেক করছে কোনো মেসেজ আসলো কিনা, বা হয় না যে আড়ি পেতে বিষয়টা দেখায়, এই চর্চাটাও তারা করে। অনেক সময় হয়তো এই জিনিসটা দেখতে থাকে, হতে পারে যে এটা সেফটির জন্য, যে মাকে এখান থেকে সরাবে বা কীভাবে করবে, এবং এটার সাথে দুশ্চিন্তায় পড়ে সে অনেক বেশি নিজের ব্যাপারে, মায়ের ভবিষ্যৎ নিয়ে, তার বাবাকে নিয়ে। অনেক মেয়েরা আছে যে বাবার অনেক ভক্ত, তখন কিন্তু মেয়ে সন্তানরা আবার বাবার ভক্ত, তখন যেটা হয় যে তখন মানে তখন কিন্তু মাকে দেখতে পারে না, দেখা যায় মার সাথে অনেক দুর্ব্যবহার করে, অনেক বিহেভিয়ার প্রবলেম তার হয়ে যায়, আচরণগত যে তার যে স্বাভাবিক আচরণ সেটা কিন্তু মার সাথে শেয়ার করে না, এই ধরনের জিনিসগুলো হয়। তারপর তার রেজাল্ট খারাপ হচ্ছে,
আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে যখন সে বড় হবে, তার যখন বন্ধু হবে, মানে অ্যাফেয়ার যদি থাকে, তখন কিন্তু সে বিশ্বাস করতে পারবে না একদম। হ্যাঁ, আর মার প্রতি তো সম্মান বোধটা তার চলেই গেল, থাকছে না, আস্থার জায়গাটা থাকছে না, বিশ্বাসটা থাকছে না। এবং এই মেয়ে বড় হলে বিবাহিত জীবনেও শঙ্কা থাকবে, মানে সন্দেহর ইয়েটা আসতে পারে তার মধ্যে, যে আমার স্বামী কোনো কিছু করছে কিনা এই ধরনের, মানে বিশ্বাসের জায়গাটা তার কিন্তু ছোটবেলা থেকেই ভেঙে যাবে। মোটামুটি এই জায়গাগুলো অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনের দিকেও চলে যেতে পারে সাইকোলজিক্যালি যদি আমরা বলি। বন্ধু বানানো বিশেষ করে কৈশোরে যদি হয়, তখন তো এমনিও আবেগের ওঠানামা খুব হতে থাকে। ওই সময় যদি সে এরকম কিছু দেখতে পায়, সে ভীষণভাবে আহত হয়ে, মানে তার কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় ভেতরটা একদম, কারণ ওইটা খুব সেনসিটিভ একটা বয়স। তো অনেক সময় সুইসাইডাল থটও তার মধ্যে চলে আসে, এরকম আছে যে পট করে হয়তো একটা কিছু খেয়ে ফেললাম, মানে অভিমান করে, রাগ করে, কেন করছে বুঝতে পারছে না কেউ, কিন্তু তার কিন্তু ভেতরের কষ্ট থেকে সে করে ফেলছে। এবং সুইসাইডাল মানে অ্যাটেম্পটগুলো অনেক সময় করে এটার থেকে যদি মা ফেরত আসে, কারণ সে তার মাকে ফেরত আনার কোনো অস্ত্র তার কাছে নেই। অনেক সময় সে ডিপ্রেশনের বসেও করে, আবার মনে করে যে মা যদি একটু শোধরায়। আর আমি একটু অ্যাড করতে যাচ্ছি, মানে আমার মনে হয় আরেকটা দিকও আছে, যেটা হলো যে তার সাথে তার মা বা বাবার সম্পর্কটা কেমন। সে যদি মায়ের সাথে খুব অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু সে কিন্তু প্রোটেক্টরের ভূমিকায় যেতে পারে, যদি তার বাবা অ্যাবিউজিভ বাবা হয়ে থাকেন। যদি দেখে থাকেন যে সে যদি দেখে যে বাবার দ্বারা মা নির্যাতিত হচ্ছে, হিউমিলিয়েটেড হচ্ছে, অপমানিত হচ্ছে, তখন সে কিন্তু এটাকে জাস্টিফাই করবে, যেহেতু মায়ের সাথে তার একটা বন্ডিং আছে। যদি মায়ের সাথে খুব বেশি অ্যাটাচ থাকে এবং বাবা যদি সেরকম মানুষ হয়, তাহলে কিন্তু সে কিন্তু মাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। হ্যাঁ, সে বুঝতে পারবে যে এটা ঠিক না, বাট সে এটাও বুঝবে যে মার অন্য আর চয়েস নাই, মা এটা মাকে ভালো রাখছে, মার ভালো, এটাও হতে পারে। এটা একটা পজিটিভ সাইড বললে তুমি। আর যদি তার বাবার সাথে খুব ভালো অ্যাটাচমেন্ট থাকে, সেক্ষেত্রে সে এটাকে কিন্তু দেখবে যে মা বাবার সাথে বিট্রে হচ্ছে, কাজে তখন তার বিতৃষ্ণাটা মার প্রতি আসবে। আর যেহেতু অ্যাফেয়ারটা অন্য কোনো পুরুষের সাথেই হচ্ছে, পরকীয়ার বিষয়টা, হ্যাঁ, যেটা রেজিনা আপা বলছেন যে ভবিষ্যৎ জীবনে তার সম্পর্কগুলো যখন হবে, তার কিন্তু অন্য তার যে পার্টনার হবে তার প্রতি অবিশ্বাসের বিষয়টাও আসতে পারে। সো এটা নির্ভর করছে কিন্তু বাবা এবং মায়ের সাথে তার সম্পর্কের উপরেও কিছুটা অ্যাটাচমেন্টের ধরনটা কেমন, ইমপ্যাক্টটা কি পড়বে সেটা নির্ভর করে। আমার এটাই মনে হচ্ছে যে এই বিষয়টাও হতে পারে যে সে সবসময় যে নেগেটিভলি দেখবে সেটা না, সে কিন্তু মাকে রক্ষা করার জন্য কিন্তু অনেক সময় আসতে পারে, যদি তার পরিস্থিতি সেরকম দিকেই যায় আর কি। মানে যেটা তুমি বলছো যে এটার সাথে তার অ্যাটাচমেন্টটা মায়ের সাথে কেমন বা বাবার সাথে কেমন, সেটাও একটা মানে মানে কি বলবো, এটার একটা কারণ হিসেবে, কারণ বলবো না, সেটা একটা বন্ডিং, একটা মার সাথে হিসেবে কাজ করে। মার সাথে তার একটা বন্ডিং, এবং সে সেটা হারাতেও চায় না, এবং সেও হয়তো এ কারণে হয়তো মার সাথে, মাও জানে মেয়ে জানে, কিন্তু দুজনের মধ্যেই জিনিসটা থাকবে, কিন্তু এটা মানে তারা বাবার কাছ থেকে একজন আরেকজনকে প্রোটেক্ট করে রাখবে, যেহেতু মানে মেয়েটা একটা প্রোটেক্টরের ভূমিকায় চলে যেতে পারে, যেটা যদি তার মনের উপরে কিন্তু একটা চাপ পড়ছে, তাই না? যেহেতু ও ছোট, পড়বে, ব্রেনটা তখনও যথেষ্ট ডেভেলপ না, তো এই যে সে জিনিসটাকে হাইড করে রাখছে, বাবা জানছে না, এটা কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি করছে এই ছোট বয়সের মেয়েটার উপরে, তাই না? সেটা অবশ্যই হবে, বাট আমি আরো মনে করি যে বয়সের সাথে সাথে সে এটা কিন্তু এক ধরনের অ্যাকসেপ্টেন্স বা অ্যাডজাস্টমেন্ট চলে আসতে পারে, যদি মার সাথে তার বন্ডিং ভালো থাকে। কিন্তু যদি বন্ডিং ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু বয়সের সাথে সাথে রিভোল্টটা আসতে পারে। এই বয়সটাতে যেটা আমরা বলছি বয়ঃসন্ধিতে, যখন মাকে ক্রিমিনালাইজ করতে পারে, মার প্রতি তার একটা বিতৃষ্ণা, ঘৃণা আসতে পারে, এবং সেটার আচরণেও কিন্তু তার বিভিন্নভাবে, হয়তো সরাসরি মাকে বলতে পারছে না যে তুমি এটা কি করছো, এটা তুমি ঠিক করছো না, হয়তো এতটা সাহস সে ভেতরে তৈরি করতে পারছে না, দেখা যাচ্ছে সে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করলো। একটা ছোট করে একটা ফোন নিয়ে আসি রেজিনা, আমাদের বিরতির সময় হয়ে যাবে, ফোনটা নিয়ে এসে তারপরে আমরা বিরতিতে গিয়ে আবার আলোচনা করব। আমরা একটু ফোনটা নিচ্ছি। হ্যালো,
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, একটু দূরে মনে হচ্ছে। ভালো একটু আছেন? হ্যাঁ, একটু কাছে থেকে শুনতে ও, চাই, আচ্ছা। আওয়াজটা কম। আমার কথা বলতে একটু চেপে যাচ্ছে কি, আমি দীর্ঘদিন বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে কথা বলছি ম্যাডাম আপনার সাথে। আচ্ছা, ওকে। গত অনুষ্ঠানে কথা হয়েছিল? আজকে আমি কয়েকটা প্রশ্ন করব। প্রথম, গত আমি অনুষ্ঠানে দীর্ঘ কি কথা 40 বছর হয়েছিল? ধরে ঢুকতেছি ম্যাডাম, খাতা ঢুকতেছি। বুঝা যাচ্ছে। 40 বছর ধরে ঢুকতেছি। হ্যাঁ, আমরা কি গত অনুষ্ঠানে শুনেছিলাম? হ্যালো। শুনছি একবার ম্যাডাম কথা বলে গত বছর মে মাসের 30 তারিখ। আচ্ছা, এখন ভালো করে শোনা যাচ্ছে। হ্যাঁ, সরি। হ্যালো। আবার সমস্যা হচ্ছে ম্যাডাম আমার এই কি জিনগত সমস্যা কিনা? জিনগত সমস্যা কিনা আমার এটা? দুই ফুফু আছে। হুম। আমার দুই ফুফু হলো মানসিক অসুস্থ, আচ্ছা, মারা গেছে, তার রাস্তাটা মেন্টাল হসপিটালে মারা গেছে। ওকে। আমার ফুফু, হ্যাঁ হ্যাঁ। আমার এখন জিনগত সমস্যা কিনা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কি, আমি কি আমার প্রজন্মকে ব্যাক করতে পারে কিনা? কি কি করতে পারে কিনা? সরি, আরেকবার বলতে হবে। মানে এই প্রবলেমটা আমার আবার ছেলে ব্যাক বিয়ে করতে। করবে, এখন ছেলের স্ত্রী পরবর্তী ভবিষ্যতে গিয়ে কারো, আমার বংশের কারো কি এই হতে পারে? আচ্ছা, এখন কি চিকিৎসা চলছে কোনো? 8 বছর ম্যাডাম, আমাকে আজীবন অনুষ্ঠিত হবে। কথাগুলো একটু জড়ানো। হ্যালো। আমাকে কি আজীবন ওষুধ খেতে হবে? আচ্ছা, কি করতে হবে? আজীবন ওষুধ খেতে আজীবন আজীবন ওষুধ খেতে হবে কিনা? আচ্ছা, আমরা কি গত অনুষ্ঠানে শুনেছিলাম এই আপনি ফোন করেছিলেন? যেটা শুনছিলাম সেদিন কথাটা পুরোপুরি শেষ হতে না হতে আমি কথাটা ভুলে গেছি বলতে, এই কথাটা। আপনি কি গত অনুষ্ঠানে কল করেছিলেন? জি জি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। সেখানে একজন ডাক্তার ছিলেন আমাদের এই অনুষ্ঠানে, সাইকিয়াট্রিস্ট, মনোচিকিৎসক। উনি কিন্তু বেশ কিছু মানে সুপারিশ দিয়েছিলেন, সেগুলো কি মনে আছে? উনি কিন্তু বেশ কয়েকটা একটু মনে আছে, কিন্তু ওটা তো অনেকদিন আগে কথা, তো গত বছর মে মাসে বলছিলাম। গত বছর, ও গত এক বছর গত আগে না। অনুষ্ঠানে না? আচ্ছা গত আচ্ছা, বছর। ওকে। সো একটা হলো এটা জিনগত সমস্যা কিনা, আরেকটা হচ্ছে আজীবন ওষুধ খেতে হবে কিনা, তাই তো? দুটো প্রশ্ন পেলাম। জি জি জি। আর পরবর্তী প্রজন্ম কি এইটা ঘুরে ঘুরে আসবে কিনা? কি করবে কিনা? না, কথা একটু একটু মেবি একটু কথাটা জড়িয়ে যাচ্ছিল, আরেকবার একটু শুনতে চাই প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার দুই ফুফু মানসিক না না, অসুস্থ, সেটা শুনেছি, দুই ফুপু ফুপু মানসিকভাবে মানসিক অসুস্থ, এটা জিনগত তারা সমস্যা কিনা? মারা গেছে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, এটা কি আমার জিনগত সমস্যা কিনা? হ্যাঁ, ওই প্রশ্নগুলো পেয়েছি। আর শেষের তৃতীয় কথাটা, প্রশ্ন হচ্ছে, এটা কি আমার পরবর্তী প্রজন্ম কি ঘুরে আসবে? ও পরবর্তী প্রজন্মতেও এটা ট্রান্সফার হবে কিনা? খুব ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আর কি আমাকে আজীবন খেতে হবে? হ্যাঁ, মানে প্রশ্নগুলো কিন্তু খুবই যুক্তিসঙ্গত। হ্যাঁ, এবং এখন কি কোনো ওষুধ চলছে? জি জি। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কামাল? ম্যাডাম আমি গত 1 বছর ট্রিটমেন্টে ছিলাম ম্যাডাম। আচ্ছা, আমার 3 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 1 বছরে। এখন কি কোনো ওষুধ চলছে এখন বর্তমান? চলছে ম্যাডাম। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন থাকলে। কোনো সন্তান আছে? ছেলে বললেন না? ছেলে একটা ছেলে, ঢাকার একটা ছেলে বিয়ে করবে। একটু আওয়াজটা কমে গেল। ফুপু বললে চলে? হ্যাঁ, ছেলে দুই আছে, ফুপু। বিয়ে করবে, এরকম একটা কথা দায়ী বলছিল। করতেছে ঢাকায়। পড়াশোনা একটাই করছে? ছেলে আমার। আচ্ছা, কত বয়স, কত ছেলের? আর তো সমস্যা ম্যাডাম, আমার নিজের আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে না 10 বছর যাবত। আমার সঙ্গে কি করে না? শারীরিক সম্পর্ক করে না?
না। আচ্ছা, কি স্ত্রীর অসুবিধাটা কি হচ্ছে কিছু বলেছেন উনি? কেন উনি সম্পর্কে? মানে আমি শারীরিক সম্পর্ক কষ্ট হচ্ছে, তাই আমার স্ত্রীকে আমি বিছানায় পাচ্ছি না। আর বয়স হবে বেশি না, বয়স হচ্ছে 52 বছর। আচ্ছা, মানে স্ত্রীর কোনো অসুবিধার কথা বলছেন স্ত্রীর? ম্যাডাম শুনতেছে না? ম্যাডাম ঘুমাইছে। না না, আমি বলছি কি স্ত্রী আমার স্ত্রী ঘুমাচ্ছে। যে শারীরিক সম্পর্কে উৎসাহী না, আগ্রহী না, কারণ কিছু বলছে কেন সে আগ্রহী না? কারণটা বলতে ম্যাডাম উনি আমাদের শরীর তৈরি করে এইসব কথা বলে তৈরি করে নিয়ে গেছে আর কি, লাইফে গেছে। ওখানে বলতে কাম, ক্রোধ, লোভ, হিংসা এগুলো থাকবে না। তোমার সঙ্গে আর বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু পছন্দ করে বিয়ে করছি আমরা, কিন্তু বলতেছে কি এখন এসব হবে না, পারলে তুমি এটা বিয়ে করো। আচ্ছা, তুমি অন্য কাউকে বিয়ে করো, মানে স্ত্রী আগ্রহী না স্বামীর সঙ্গে একই সঙ্গে থাকতে, তাই তো? হ্যাঁ, জি জি জি, এটা আমার মানসিক কি হয়েছে ম্যাডাম। হ্যাঁ, এটা তো খুব কষ্ট কষ্টে লাগছে। আছি ম্যাডাম আমি। ওকে, আমি 5টা তারিখ করছি বড় কোম্পানিতে। ওকে। এখন তো স্ত্রী ঘুমিয়ে গেছেন, উনি কি সাংবাদিকতা আমি সাংবাদিকই রাখবেন, আমি সাংবাদিকও। সাংবাদিক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের অনেক অনেক কবিতা লিখি, গল্প লিখি এবং কলম লিখি। এক্সেলেন্ট। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সবার তরফ থেকে অনেক শুভকামনা। আমরা বিরতি থেকে ঘুরে এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসছি, অল্পক্ষণের মধ্যে ফেরত আসব। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা শুরু করেছিলাম আলোচনা যে মায়ের যদি কোনো পরকীয়ার ব্যাপার থাকে, সেটি তার বয়ঃসন্ধিতে থাকা বা কৈশোরে থাকা সন্তানটির উপরে, মেয়ে সন্তানটির উপরে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেটা নিয়ে আমরা অল্প একটু আলোচনা করেছি। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন যার বাইপোলার মুড ডিসঅর্ডার আছে, এবং তিনি কিছু একদম স্পেসিফিক কিছু কোশ্চেন আমাদেরকে করেছেন। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি। আমি একটু কামাল তোমার কাছে আগে যাই। যেহেতু উনি বাইপোলার সাফার করছেন, এটা আমরা তো সবাই জানি, এটা বেশ জটিল একটা মানসিক অসুস্থতা। তবে যেহেতু মানে একটা তাড়াহুড়া ছিল, আরও কিছু প্রশ্ন করলে ব্যাপারটা ভালো বোঝা যেত। যেমন উনি কত আগে এটা ডায়াগনোসিস হয়েছে, আমরা জেনেছি যে 1 বছর ধরে ওষুধ খাচ্ছেন। তো আর ওনার যে প্রশ্নগুলো ছিল, একটা ছিল যে জিনগত কি না এটা, মানে এটা জিনগত মানে পরবর্তী প্রজন্মে এটা হতে পারে, বা উনি ওনার আগের প্রজন্ম থেকে পেয়েছেন কিনা। ওনার আমরা সুযোগ পাইনি জানার। ওনার ফ্যামিলিতে আর কারো ছিল, দুজন ফুপুর ছিল। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে, কিন্তু এর মানে এই না যে সবারই হবে, সেটাও কিন্তু না। ওনার সন্তানদের যে হবেই এটা কিন্তু কোনো মানে একদম নির্ধারিত না। দ্বিতীয় বিষয়টা হলো, ওনার একটা কষ্টের কথা বলছিলেন ওনার ওয়াইফের সাথে ওনার সম্পর্কের বিষয়ে। তো আমরা যেটা জানি, যারা বাইপোলারে বা এই ধরনের জটিল কিছু মানসিক অবস্থায় থাকেন, তাদের সাথে তাদের যে পার্টনার, উনি যদি মেয়ে হতেন ওনার হাজব্যান্ড, আবার হাজব্যান্ড বা ওয়াইফ, পার্টনারদের মধ্যে কিন্তু এক ধরনের এই অ্যাডজাস্টমেন্টটা অনেক চ্যালেঞ্জিং। কারণ পার্টনাররা সবচেয়ে কাছে থাকেন, সবচেয়ে পাশে থাকেন, এবং 24 ঘন্টাই বলা যায় যে কাছাকাছিই থাকতে। তো বাইপোলার বা যে কোনো জটিল মানসিক অবস্থার সাথে অ্যাডজাস্ট করাটা একজন পার্টনারের পক্ষে অনেক চ্যালেঞ্জিং। উনি যেই অভিযোগটা করেছেন, আমরা জানি না পার্টনার কি ভাবছেন। হয়তো উনি ক্লান্ত, উনি নিষ্পৃহ হয়ে গেছেন, উনি ম্যানেজ করতে পারছেন না, উনি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। উনি যেহেতু বলেই দিয়েছেন যে তুমি চাইলে আরেকটা সম্পর্কে চলে যাও, মানে ওয়াইফ বলে দিয়েছেন। কিন্তু আমরা এটাও জানি যে এটাই কিন্তু একদম শেষ কথা না, এখানেও কিন্তু কিছু সম্ভাবনা আছে।
যদি এটা বোঝা যায় যে পার্টনার বা ওনার ওয়াইফ কেন নিষ্পৃহ হয়ে গেছেন, তার পেছনের কারণগুলো কি, আর ওনার কন্ডিশনটা কিভাবে ওনাকে ইনফ্লুয়েন্স করেছে, সেটা একটু বিষয়। একটা যেটা হলো যে আমরা অনেক সময় ওনার কথাতে আমার যেটা মনে হচ্ছিল যে উনি নিজেও কিন্তু ওষুধ খাওয়া নিয়ে একটু বিরক্ত আছেন, যেহেতু জানতে চেয়েছেন যে ওষুধ কতদিন খাবেন, আজীবন খেতে হবে কিনা। আজীবন খেতে হবে কিনা। তো এই ওষুধের ব্যাপারটা আমরা কিন্তু ডাক্তারদের হাতে ছেড়ে দিই, ডাক্তাররা এটা ঠিক করেন, যে মেডিকেল ডক্টর, সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা ঠিক করে দেন যে উনি কতদিন ওষুধ খাবে বা কি ডোজে খাবে। ইউজুয়ালি এবং প্রথম ছাড়তে দিকে হলেও বা কিভাবে ছাড়বে, হ্যাঁ এই বিষয়টা ওনারাই ভালো দখলে রাখেন, তো এটা এই বিষয়ে আমাদের কোনো কমেন্ট নাই। তো একটা যেটা হলো যে আমরা যেটা দেখি যে বাইপোলার বা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে ওষুধ খেলে যে সমস্যাগুলো হয়, ওষুধ না খেলে তার থেকে আরও বেশি সমস্যা। তো যেটাতে বেশি ভালো সেটার জন্যই ডক্টর সাহেব ওষুধ দিয়েছেন। আর ওষুধগুলোর একটা বিষয় হলো যে এটা কিন্তু ধীরে ধীরে একটা সময় অ্যাডজাস্টমেন্টের দিকে চলে যায়। পাশাপাশি যদি সাইকোথেরাপি বা কাউন্সেলিং সাপোর্টটা উনি যদি নেন, বিশেষ করে ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ এবং ওনার যে আরও যারা আছেন তাদের সাথে যদি একটু বসা যায়, মানে ছেলেটাও তো আছে, কাজে ছেলেও কিন্তু বাবার বিষয় আরো মানে বিশদ আমরা জানলে তো সুবিধা জানি হয়। আমাদের সমাজের মানুষদের কিন্তু মানসিক সমস্যা নিয়ে খুব একটা ধারণা নেই, তো যে কারণে ওনারা হয়তো বুঝতে পারে না যে বাবা এই আচরণগুলো কেন করছে, বাবা এরকম কেন, মানসিক রোগ আমাদের নিয়ে বাবা আর কি। এরকম, আমার বাবা এরকম কেন। তো বাবার প্রতি একটা ভয়, বিরক্তি, রাগ, দূরত্ব অনেক কিছু তৈরি হয়ে যায়। একই জিনিস পার্টনারের বেলাতেও খাটে। তো এখানে কিন্তু একজন থেরাপিস্ট এবং একজন বা কাউন্সিলর কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারেন। ওনারা কিন্তু এই ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু বিষয়টা খুলে বললে মানে তাদের পক্ষে অ্যাডজাস্ট করাটা একটু সহজ হয়। তো এবং একটা ফ্যামিলি কাউন্সেলিং এর আন্ডারে সবাইকে নিয়ে আসা। আমার রেকমেন্ডেশন হলো উনি মানে এখনই হাল ছেড়ে না দিয়ে, সম্ভাবনা এখনো আছে, একটু যদি উনি ওষুধ খাচ্ছেন ঠিক আছে, ডক্টরের পরামর্শেই খাচ্ছেন, পাশাপাশি একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের সাথে একটু ফ্যামিলি নিয়ে যদি সম্ভব হয়, ওনার ওয়াইফকে আগে নিয়ে যদি বসা যায় খুব ভালো হয়। ওকে, ওয়াইফ যদি যেতে রাজিও না হয় অন্তত সেক্ষেত্রে উনি একাই যেতে পারেন, ছেলেকে নিয়ে যেতে পারেন, উনি একাও যেতে পারেন, উনিও ছেলে কাছেও শুনবেন। এবং যে সাইকোথেরাপিস্ট উনি তো শুধু ফ্যামিলি কাউন্সেলিং করবেন না, ওনার জন্য কিছু বলে দিবেন যে সিগন্যাল, কতগুলো অ্যালার্ট সাইনের কথা বলবেন, কিভাবে নিজেকে এই যে বিহেভিয়ারগুলো থেকে একটু প্রস্তুত রাখতে পারেন, আগে থেকে প্রস্তুত রাখা, ওষুধগুলোর ম্যানেজমেন্ট কি হবে, এই এবং কি কি আরও কিছু বিষয় আছে যেগুলো ওনার লাইফস্টাইলের যদি কোনো চেঞ্জ আনার বিষয় হয়, সেটাও কিন্তু সাইকোথেরাপিস্ট এটা বলে দিতে পারবেন। রেজিনা। হ্যাঁ, কামাল ভাই সবই মানে কাভার করেছেন। আমি একটু ওনার ওই কষ্টের জায়গাটাতে যাচ্ছি যে উনি সাফার করছে অনেক দিন থেকে এখন, এবং উনি এক পর্যায়ে ওনার ওয়াইফের সাথে সম্পর্কর জায়গাটায় উনি কেঁদে ফেললেন। তার মানে ওনার এখানে মানে একটা কেয়ার বা যত্নের জায়গাটার মনে হয় অভাব হচ্ছে, মানে স্ত্রীকে পাচ্ছেন না সেভাবে। সেটা শুধু শারীরিক সম্পর্কে বিষয়টা না, অন্য বিষয়গুলো এখানে হতে পারে। কাপল থেরাপিটা খুব জরুরি, যে ওনাদের সম্পর্কের অবস্থানটা এখন কি আছে, কি অবস্থা। আর যদি ওনাদের শারীরিক সম্পর্ক বিষয়ে কোনো মেডিকেল বিষয় থেকে থাকে, সেটাও তখন রেফার করা যাবে, দেখানো যাবে। এগুলো তো সুযোগ আছে, মানে কেন সমস্যা হচ্ছে বা ওয়াইফ কেন সরে থাকছেন, এই জায়গাগুলো তখন ক্লিয়ার করা যাবে। উনি একটা প্রশ্ন করছিলেন যে এই সমস্যাটা ওই যে জিনগত কিনা এবং পরবর্তীতে কারো হবে কিনা। তো আমার মনে হচ্ছে যে উনি বোধহয় ওনার ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করছেন। তো আমরা যেটা জানি যে আমরা হিস্ট্রি যখন নেই তখন কিন্তু জিজ্ঞেস করি যে পরিবারে কারো এই অসুখটা আছে কিনা। তো এটা আসলে ওই জায়গাটা আমরা চেক করি যে ভাই যেটা বলেন যে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হয় অনেক সময়। আমরা হিস্ট্রিতে যেমন ওনার ফুপুর দুইজনেরই আছে, এটা তো দেখা যাচ্ছে। সো সে কারণে সাবধানতা থাকা। আর একটা হচ্ছে যে বিয়ে পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে এই ক্ষেত্রে একদম না করা উচিত। সেটাই খুবই সুন্দর একটা কথা, এটা একটা পয়েন্ট, এটা মাথায় রাখা। আমরা একটা ফোন নিয়ে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ রেজিনা। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আমরা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা সবাই শুনছি। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আমি আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন কি কাজ করছে না? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমরা তো শুনতে পাচ্ছি। হ্যালো, ফোনটা ঠিক করতে হবে নাকি? ফোনটা কেটে আরেকবার একটু কল করতে হবে কষ্ট করে। হ্যাঁ, আমার কথা তো শুনতে পাচ্ছেন না উনি। আমার মনে হয় ভিতরে ফোনটা ওনাকে একটু ফোনে বলে দিলে বোধহয় ভালো হয় আর কি। সো এখান থেকে ভদ্রলোকের কলটা ভিতরে ঢুকছে না কোনো কারণে আর কি। হ্যাঁ, তোমাকে থামিয়ে দিয়েছি মাঝখানে। আর একটু কিছু বলবে? ওই যে ওষুধ খেতে হবে কিনা ওটা নিয়ে ওনার যে শঙ্কা, আমরা যেটা জানি ভাইয়া বললেন যে ওষুধ আসলে খেতে হয় যখন ডায়াগনোসিস ওনার বাইপোলার হয়ে গেল, তার মানে ওষুধটা তো খেতে হবে, এটা কন্টিনিউ করতে হয় অনেক দিন। আচ্ছা, এবং একটু কমানোর ব্যাপারটা কথাগুলো সাইকিয়াট্রিস্টই নির্ধারণ করবেন। হ্যাঁ, একটু কথাগুলো একটু জড়ানো ছিল, হ্যাঁ। সেই জন্য আমার মনে হচ্ছে যে একটু ওভারডোজও হয়ে হ্যাঁ, যাচ্ছে ওটাই, কিনা। ওটা ফলো আপে যাওয়াটা দরকার, যে উনি যাকে একটু দেখাচ্ছেন। আমার জায়গা থেকে আমি বলতে চাইছি আমরা তো যে যার সঙ্গে জিজ্ঞেস করিনি ঠিক কি ওষুধ খাচ্ছেন। অনেক সময় যদি হাই ডোজে না, ওষুধ আমরা এখান থেকে খুব একটা জিজ্ঞেস করি না, কারণ অনেকে সেটা আবার ড্রাউজি করে দিতে পারে। আর যেহেতু রাতের বেলা উনি হয়তো একটু কিছুক্ষণ আগে ওষুধটা খেয়েছেন, ওষুধ খেয়ে জড়ানো হয়, ওই ড্রাউজি ইফেক্টটা শুরু হয়ে যেতে পারে, যেটা পরে আবার কেটে যাবে। হ্যাঁ, কিন্তু সেটাই আসলে অনেক সময় হয় না যে অনেকে আবার একটু ওভারডোজও হয়ে যায়। অনেকে হয়তো মনে করে যে একটু তারা নিজেরাও অনেক সময় ডাক্তারের কাছে না যেয়ে আমরা কিন্তু এটা জানি বাইপোলারের ক্ষেত্রে কিন্তু ওভারডোজ হয়ে যাওয়াটা কিন্তু বিপজ্জনক। এটা ফোনটা আরেকবার দেখে চেষ্টা করে। হ্যাঁ, সরি, আমি থামিয়ে দিলাম তোমাকে। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? না, শুনতে পাচ্ছি না আমি কিছু। আচ্ছা, ওই পাশে তো যাচ্ছে না আওয়াজটা। ঠিক আছে। আমার টক ব্যাকে কোনো তোমরা জি না, আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা, টক ব্যাক তো আমাদের তো আমাদের ফোন মাইক্রোফোন কাজ করছে, কিন্তু কোনো কিছু আমাদের এখান থেকে প্রশ্নটা করে ফেললে ভালো হয়। আমার কথা শোনা হ্যালো। যাচ্ছে? আমার কথা তো শুনতে টিভিতে পাচ্ছি না। আমাদের কথা শুনে? হ্যালো, হ্যালো। টিভিটা কি আমার কথা তো কিছু আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? বেচারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ওই পাশ থেকেই সমস্যাটা হচ্ছে, হয়তো কোনো আমাদের কারণে- স্টুডিওতে সমস্যা না। একটু আরেকবার যদি কল করা যায়, এটা ভেতর থেকে বলে দিবে নিশ্চয়ই। তুমি যেটা, সরি কামাল কিছু অ্যাড করছিলে। না, আমি যেটা বলছিলাম যে যেহেতু যে কোনো ওষুধই ওভারডোজ হওয়াটা শরীরের জন্য খারাপ। আর বাইপোলার বা যে ওষুধগুলো দেয়া হয় বিশেষ করে বাইপোলারের ক্ষেত্রে, এটা তো ওভারডোজ হওয়াটা বিপজ্জনক, এটা মাথায় রাখতে হবে। তো অবশ্যই এটা যেহেতু উনি বলছেন যে 1 বছর, ওনার হয়তো আমি জানি না উনি সেই তথ্যগুলো আছে কিনা। উনি কাইন্ডলি একটু সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ওনাকে যিনি ওষুধটা দিয়েছেন ওনার সাথে একটু আলাপ করে নেবেন। এবং অবশ্যই যদি এটা যেন মনে না করেন যে ওষুধটা বেশি খেলে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, বিষয়টা সেরকম নয়। এটা ধীরে ধীরে যেই পরিমাণ দেয়া আছে সেটাই খেয়ে যেতে হবে। ডক্টর সাহেব যতদিন বলেছেন ততদিন। এবং অনেকে হয় কি, ওষুধ যখন একবার খেতে শুরু করেন ওনারা আর ডাক্তারের কাছে মাঝখানে যান না। এটা ফলো আপ নেওয়ার একটা যে বিষয় আছে করেন সেটা, না, হ্যাঁ, একবার ওষুধ নিয়ে এসেছেন, ডক্টর সাহেব তারপর হয়তো কিন্তু ওনার কন্ডিশনগুলো বুঝে ওষুধের ডোজটা বাড়ানো বা বাড়ানো কমানো হয়। হ্যাঁ, হয়। সো এটা ওনাকে যেতে হবে, ওনাকে আবার একটা ফলো আপের জন্য যেতে হবে। সেটাই আমরা বলবো, কারণ নিজে নিজে ওষুধ বাড়ানো বা কমানোটা এটা ওনার জন্য ভালো হবে না। সেটা আমরা অবশ্য না জেনেই আর কি জেনারেলি সবাইকে বলতে পারি যে ওষুধগুলো তো আসলে অনেক এটা উপকারীও বটে, আবার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তো সেই কারণে আমাদের রেগুলার ডাক্তারের সঙ্গে টাচে থাকাটা খুব জরুরি। অনেকে একবার ওষুধ নিয়ে এসেছেন, তারা হয়তো সেটাই খেয়ে যাচ্ছেন, তখন কিছুদিন পরে ওটা আর কাজ করছে না, নিজেরাই হয়তো একটু মাত্রাটা বাড়িয়ে দিচ্ছেন। তো এইভাবে নিজেই যখন আমরা নিজে যদি কিছু নিজের বাড়ানো কমানোটা নিজে করি, বা একটু ভালো ফিল করছি, এখন ওষুধ ছেড়ে দিলেও হবে, এই যে আমরা একা একা
সিদ্ধান্তগুলো নিচ্ছি ডাক্তারের পরামর্শ ছাড়া, এটাতে কিন্তু ক্ষতি করে দিচ্ছি। আদারওয়াইজ আমরা কিন্তু অনেক ভালো একটা জায়গায় থাকতে পারি। অনেক বাইপোলার মানে অসুস্থতায় ভুগছেন, এরকম অনেকে একদম নর্মাল লাইফ লিড হ্যাঁ, করছেন। এটাই যে আমি অনেককেই দেখেছি যারা বাইপোলার ডায়াগনোসিস হয়েছেন এবং পরবর্তীতে ঠিকই কিন্তু তারা তাদের পড়াশোনাও কমপ্লিট করেছেন, এখন ভালো চাকরি করছেন, সংসার জীবন করছেন, সন্তানের বাবা মা হয়েছেন এবং তারা বেশ ভালো লাইফ লিড করছেন। হ্যাঁ, খুব কিছু কিছু ক্ষেত্রে লিমিটেড অ্যাক্টিভিটি, বাট এটা তাদের কোয়ালিটি অফ লাইফ খুব একটা তাতে জীবন মান যে খারাপ হয়ে গেছে সেটা না। সো বাইপোলার হলেই সবকিছু শেষ সেটা মনে না করাই ভালো। এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। আমরা আরেকবার একটু দেখছি ফোনটা নিতে পারি কিনা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি আসলে না ওরকম না, মানে হালকা হালকা শুনতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাপারটা শুনি। আসলে আমার প্রশ্ন হলো আমার ওয়াইফ আমার মানে কোনো কথাই গুরুত্ব দেয় না। ঠিক আছে, কোনো কথা গুরুত্ব দেয় না, তারপরে কোনো কথা আমার কথার মতো কোনো কাজ করে না। তো সেক্ষেত্রে আসলে আমি কি করতে পারি, এটাই আমার প্রশ্ন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতেছি। আচ্ছা, মানে একটু যদি উদাহরণ দেয়া যায় যে এই কথাটা ওয়াইফকে বলেছি তারপরে সেটা গুরুত্ব দেয় না, কিছু উদাহরণ কি পেতে পারি? কতদিনের বিবাহিত জীবন, কতদিনের সেটা একটু, কতদিনের বিবাহিত জীবন? আমার বিবাহিত জীবন প্রায় 20 বছর। 20 বছর? তো এখন 20 বছর মানে এই সমস্যাটা কতদিন ধরে, মানে শুরু থেকেই সমস্যাটা ছিল? এটা আমার বিয়ের 5 বছর পর থেকে। আচ্ছা, তো 5 বছর পরে কি কিছু ঘটেছিল যার পরে এরকম মানে সম্পর্কটা একটু অসুবিধায় পড়ে গেছে? 5 বছর পরে কিছু ঘটেছিল তখন? ওই তো আমার ফ্যামিলিতে টুকিটাকি কিছু ঘটনা ঘটছিল, সেটা ওই যেমন একটু একগুঁয়েরা হয়ে গেছে। কি হয়েছিল ফ্যামিলিতে? যেমন আমার ছোট ভাইয়ের সাথে কিছু আমার গয়না ছিল আমার ওয়াইফের, এই গয়না আমার ছোট ভাই চুরি করে বিক্রি করে হলো। ও আচ্ছা, তো স্ত্রী এটাতে খুব এটা আমাকে বারবার খোটা দেয়। খোটা দিয়ে কি বলে? তারপর বলে যে তোমার ভাই চোর, আমার গয়না বিক্রি করে ফেলাইছে, তোমার ফ্যামিলি ভালো না। আচ্ছা, তোমার ফ্যামিলি ভালো শিক্ষা দিতে পারে নাই। আচ্ছা, এটা বলার পরে স্ত্রীর সাথে এই সব কথা বলে, তখন আমিও বলতাম যে তোমার ফ্যামিলি কি ভালো নেই, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির থেকে খারাপ। আচ্ছা, তো দুইজনের ফ্যামিলি ভালো না খারাপ সেই যুদ্ধে চলে যাচ্ছি, তখন সেই তর্কে চলে যাচ্ছি, তাই তো? এছাড়া এইভাবে তর্ক জড়াইতাম আর কি, মানে কথা কাটাকাটি হইতো। হ্যাঁ, ওকে। আর এখন তারপরে মানে এই যে মানে ফ্যামিলিতে যে এই ঘটনা ঘটলো, ভাই গয়নাটা বিক্রি করে দিল, সেটা তারপর থেকে কি সম্পর্কের অবনতি ঘটা শুরু করলো স্বামী স্ত্রীর মধ্যে? হ্যাঁ, তারপর থেকে ও মানে বলতেছে আমি তোমার বাসায় থাকবো না, একা থাকবো না, মানে ওদের সাথে থাকবো না, আলাদা থাকবো, আলাদা খাবো। আচ্ছা, আমাকে বাসা ভাড়া করে দাও, নিজের বাসায় থাকবো না, তোমার ফ্যামিলি মানে তোমার মা বাবা শিক্ষা দিতে পারে নাই তোমার বাইরে। হ্যাঁ, ওকে। তো কিন্তু মা বাবা কি একসঙ্গে আছেন, একই পরিবারের সবাই? এখন নাই, এখন তো আমি আলাদা। তখন ছিলেন, তাই তো? ওই সময়টাতে সবাই একসাথে ছিলেন, ওকে। তো মানে তারপরে তারপরে আলাদা হওয়াটা কখন হয়েছে? আলাদা ওই ঘটনার 6 মাস পরে আলাদা হয়ে গেছি, বাধ্য হয়েছে আর কি। কারণ ওর অনেক অত্যাচার, ও কোনো কথা শোনে না, ও মানে অনেক ধরনের দেখা গেছে আমাকে অনেক অত্যাচার করতো। সেটা আপনাকে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এক্সাম্পল 2-3টা বলি। সেটা হলো আমাকে খাওয়ার ঠিক মতো খাবার দিত না। আচ্ছা,
আমি বাজার করতাম, আমার খাওয়া ঠিক মতন দিত না, হয়তো লবণ বেশি দিত, নাহলে ঝাল বেশি দিত, এবং ইচ্ছা করে দিত নাকি অনিচ্ছাকৃত ভাবে দিত এটা আমি জানতাম না, কিন্তু আমি তো খাইতে পারতাম না। আহা। আমার তো সমস্যা হইতো, আমি তো কাজ করি, আমার তো বাসায় গিয়ে খাইতে হয়। আমি সারাদিন যখন বাসায় যাই গিয়ে যখন দেখি যে ও এলোমেলো রান্না বাড়ি, বিছনা কাটা এলোমেলো, কথাবার্তি বলে না, যদি বলি একটা বলে আরেকটা। তো তারপর থেকে সম্পর্কটা অবনতি ঘটেছে, তাই তো? আরো বেশি? জি জি, তারপর থেকে অবনতি বলতে অনেক অবনতি, সেটা আসলে আমি সহ্য করতে না পেরে আজকে আপনাদের প্রোগ্রামে আমি ফোন করতে বাধ্য হই। এখন কি স্বামী এখন ভয়াবহ অবস্থা আর কি। এখন তো কি হচ্ছে এখন? এখন তো মনে করেন ওর স্বাধীন, ওর ইচ্ছা ভাবে ও রান্না করে, খায়, ঘুমায়, ওর বাপের বাড়ি যায়, ওর ভাইয়ের কথায় চলে, ওর মার কথায় ওঠা বসা করে। আমার মানে এক ধরনের এক গয়রা করে মানে আমি ঘরের এক ধরনের পাগলের মতন আমার লাগে যে আমি একটা পাগল। আমি সংসার চালাই, আমি সবকিছু দিই, কিন্তু আমার কথার কোনো ভ্যালু নেই, আমার কথার কোনো দাম নেই। আচ্ছা, সন্তান আছে কি কোনো? ছেলে মেয়ে আছে? কতজন? এই মেয়ে, আমার ছেলে নাই। একটা মেয়ে আছে। একজন মেয়ে নাকি আরো বেশি? ওই মেয়ের ও মার কথাই কয়। কয়টা মেয়ে? 3 মেয়ে। আচ্ছা, ওরা কি করছে মেয়েরা? জি, বড় মেয়ে এসএসসি পাস করতে বিয়ে দিয়ে দিই। আচ্ছা, আর দুইটা। আচ্ছা, ওদের মন খারাপ হয় না মা বাবার ঝগড়াঝাটি দেখে? ওদেরও মনে হয় আমি অনেকবার দেখছি, মানে ওদেরও মন খারাপ হয়, কিন্তু ওরা প্রকাশ করে না। প্রকাশ করলে ওরা ভয় পায়, ওর মাকে ভয় পায়। আচ্ছা আচ্ছা, বাবার সাথে কি ওদের একটু সম্পর্কটা আরেকটু কাছে? বাবাকে দরজা দিয়া একদিন আমার বড় মেয়ে বলছিল, যে আম্মু আব্বুর সাথে এইভাবে কথা বলবে। তো একজন দরজা দিয়ে আমার মেয়েকে ইচ্ছা মতো পিটাইছে। আহা। এই জন্য আমার মেয়েরা এখন ওই মার কথাই ওঠা বসা করে, আমার কথা আমার ব্যাপারটা বোঝে, রিয়ালাইজ করে, কিন্তু সরাসরি মানে তর্কে যায় না বা সরাসরি বলে না যে আব্বুর সাথে এইভাবে কথা বলবে। সেই না, ওদেরও তো কষ্ট হচ্ছে না, বাচ্চারা ওরা বড় হচ্ছে, ওরা তো বাবা মাকে সুন্দর সম্পর্কের মধ্যে দেখতে ভালোবাসে। এই জন্য আসলে আমি কি করতে পারি? আমার মানে প্রশ্ন হচ্ছে যে আমি তো তাদের সবকিছুই করি, খানা পিনা, কাপড় চাপড়, ভরণ পোষণ সবই দিই, কিন্তু ওরা আমার মূল্যায়ন করে না। এটা হচ্ছে একটা 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমি যদি কোনো কিছু বলি যে আজকে আমি মাংস আনছি, মাংস রান্না করবা, সে এটা করে না, সে করে উল্টাটা। আমি যদি বলি আজকে যে চলো ঘুরতে যাবো, যে যাবো না, আমি ঘুমাবো। আমি যদি বলি মানে অনেক বিষয় আছে না, যেমন ফিজিক্যাল অনেক সময় অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেটাও সে আমার সাথে সে করতে চায়। একই বিছানা শেয়ার করা হচ্ছে নাকি অন্য জায়গায় ঘুমাচ্ছে? আমি মানে ওর সাথে থাকি না, আমি নিচে ফ্লোরে থাকি। আচ্ছা, খাটে থাকে, কিন্তু একটা পর্যায়ে ওর মা জানতে পারছে, আমার শাশুড়ি, যে স্বামী নিচে শহীদ, তোরা খাটে শোধ, এ তো বেয়াদবি। এই তখন এটা করবি না। ওর মা বলছে যে তোরা একসাথে থাকি, ঝগড়া লাগলে লাগবে, কিন্তু একসাথে থাকি। তখন থেকে থাকে, বাট ওই ওর মতো করে ইয়ে থাকে। মানে কোনো সময় মানে ওর অসুস্থ মানে ও কিছু বললে আমি বললাম আমি অসুস্থ, আমার শরীর ভালো লাগে না, আমার মাথা ব্যথা করে, আমার নানান সমস্যা। এটা আসলে একটা সমস্যা। মানে ও মানে ওর কথা আমার কথা মতো কোনো কাজই করবে না, মানে আমার কথা মতো চলবে না। এটা তো খুব মনের উপরে বড় একটা মানে চাপ পড়ছে, বোঝাই যাচ্ছে। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, একটু কষ্ট করে লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? উনি তো আপনাকে বলেছে যে আপনার নাকি সমস্যা। আপনার কি মনে হয় আপনার কোনো মানে উনি যেটা বলেছে সেটা ঠিক, বা আপনি কি কোনো
নিজের মধ্যে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আনফরচুনেটলি আমরা আলোচনা করি না মোটামুটি আমার জাস্ট শুনলাম। একটু জানা যে যেহেতু এক পক্ষের কথাটা আমরা শুনেছি, অন্য পক্ষের কথাটা শুনিনি, তো কিছুটা তো অসম্পূর্ণতা রয়ে যায়। সেটা আমাদের এই অনুষ্ঠানে আসলে সেই সুযোগটা একটু কম থাকে। এই প্রশ্নটা করলে হয়তো উনি হয়তো বলতে পারেন। আরেকটা বিষয় হলো আমরা লাইনটা যদি আবার কানেক্ট করা যায় ভালো হয়, আমরা আলোচনা ওনারা একজন অন্যজনকে মনে করছে যে ভালো নেই বা ভালো অবস্থায় নেই, বাট এটা কোন পর্যায়ে আছে, বাট ওনারা কি এটার জন্য কি কোনো চিকিৎসা বা ডাক্তারের কাছে বা এই বিষয়টা আমরা জানি না। আমরা যতটুকু শুনেছি সেটুকু। এখন যেহেতু মা অনেক রাগই বলছে, রাগ আছে, এটাও কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা সেটাও আমরা জানি না। মা রেগে গিয়ে বাচ্চাদেরকে পিটাচ্ছে, মারধর করছে, বাচ্চারা একটা আতঙ্কে থাকছে। উনি একটা যেটা বললো যে মেয়েরা বোঝে আমার কথা, কিন্তু মার ভয়ে কিছু বলতে পারে না। তো এটাও কিন্তু একটু সমস্যামূলক মনে হচ্ছে যে হয়তো ওনার রাগ অনেক বেশি। তো যাই হোক না কেন, যেদিক থেকে যে উনি ওনাদের পরিবার একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সম্পর্ক জনিত, এবং এখানে সমাধানটার আমরা সমাধান না, আমরা কিছু মানে সমাধান উনি তো এটাই জানতে চাচ্ছেন যে এখান থেকে আমি কিভাবে বের হয়ে আসবো। এখন আমরা যেটা ইউজুয়ালি বলি যে একজন থেরাপিস্টের কাছে যাওয়া, কারণ দুই পক্ষের কথাগুলো শোনার একটা মানে দুপক্ষের কথাগুলো শুনলে সমস্যাটা কোথায় হচ্ছে এবং সেখান থেকে কিভাবে উত্তরণ করা যাবে, বের হয়ে আসা যাবে, সেটা রাস্তাটা পাওয়া যাবে। এক পক্ষের কথা দিয়ে পুরোপুরি এই ধরনের জটিলতাগুলো সবসময় সমাধান হয় না। দ্বিতীয়ত বিষয়টা হলো উনি যেটা এক্সপেক্ট মানে আশা করছেন ওনার ওয়াইফ এটা করবে বা এটা করবে, সেটাও কতখানি বিষয় যে মানে উনি আশা করছেন যে উনি বাসায় আসলে সব কিছু ওয়াইফ এটা করে দিবে, ওটা করে দিবে, বাট বাস্তবে ওয়াইফের কোনো চ্যালেঞ্জ আছে কিনা, ওয়াইফের দিক থেকে কোনো আশা আছে কিনা, যেটা পূরণ হচ্ছে না বলে এই অসহযোগিতাটা উনি করছেন। একটা আমার কাছে একটা জিনিস খুব সিগনিফিকেন্ট লাগলো যে ওয়াইফ যখন বলছে তোমার ভাইকে ভালো শিক্ষা দিতে পারো নাই, হ্যাঁ তোমার ভাই আমার গয়না চুরি করে বিক্রি করে দিয়েছে, উনি আবার উল্টে বলেছেন তোমার মাও তো তোমাদেরকে ভালো শিক্ষা দিতে পারে। কথা কাটাকাটি দুই পক্ষের মধ্যে। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা যদি আরেকজনকে দোষারোপ না করে, মানে এটা সব দর্শকের উদ্দেশ্যে আমরা বলতে পারি যে যখন কেউ একটা কিছু তুলে ধরছে, সে আমার কাছের মানুষই তো বলছে যে সে একটা মন্তব্য করেছে যে তার শিক্ষাটা ঠিক মতো হয়নি, কিন্তু আমি যদি উল্টে আবার বলি তোমার পরিবার তো ঠিক মতো শিক্ষিত না, তাহলে হয় কি মানে আমরা কেউই দুজনে জেতার চেষ্টা করছি, কিন্তু আমরা আরেকজনের যে একটা সমস্যার মধ্যে পড়ে কথাটা বলেছে, হয়তো সে বাক্যটা ঠিকমতো হয়তো স্ট্রাকচার করতে পারেনি। এটা হয় এইজন্য যে মানে একজনের কথা পিঠে আরেকটা তার পরিবারকে আবার নিচু করার, এটা কিন্তু মানে হয় না যে এটাতে দ্বন্দ্ব আরো বাড়ে, যুদ্ধ মানে এটাই কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু এটা হওয়ার পেছনে হলো যে যখন পরিবারের মানে এক পক্ষ আরেক পক্ষের পরিবারের বিরুদ্ধে কিছু বলে, স্বাভাবিকভাবে উনি কিন্তু ডিফেন্সিভ হয়ে যায় ওনার পরিবারকে প্রোটেকশন করার জন্য। উনি জানেন, উনি কিন্তু বলেছে যে আমার ছোট ভাই চুরি করেছে, জানে যে ভুল কাজ করেছে, কিন্তু ওয়াইফের সামনে এটা উনি মেনে নিতে চাচ্ছিলেন না, ডিফেন্ড করার চেষ্টা করেছেন, যে কারণে উনি পাল্টা বলে দিয়েছে। কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হয়েছে, ওয়াইফ এটাকে আরও খারাপভাবে নিয়েছে। তো এটা কিন্তু খুব কমন প্যাটার্ন আমাদের কাপলদের মধ্যে, যে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে গিয়ে ফ্যামিলির বিষয়টাও নিয়ে আসছে, তখন একজন আরেকজনের ফ্যামিলিকে ছোট করার চেষ্টা এটা। এবং আমাদের কাছে পরিবার খুব কি বলবো প্রিয় জায়গা, প্রিয় এবং পবিত্র অনেক কিছু জায়গা, যে আমার পরিবার নিয়ে তুমি কিছু বলতে পারবে না, এরকম একটা বিষয় আছে। এবার অন্যায় করলেও তুমি এটা মেনে নিতে হবে বা চুপ করে থাকতে হবে, বা তুমি চুপ করে থাকতে হবে, বা বুঝতে হবে। তো একটু উপরের লেভেলে যে বুঝতে, হ্যাঁ তুমি একটু বুঝতে হবে, তখন কিন্তু উনি কিন্তু ডিফেন্সিভ না, উনি সাপোর্টিভ হয়ে যাচ্ছেন। কিন্তু যখন উনি পাল্টা বলে যে না তোমার ফ্যামিলিও এই অপরাধ করে, কাজে তোমরা আরো খারাপ, তখন কিন্তু প্রতিপক্ষ দ্বন্দ্বটা আরো বেড়ে হিসাবে তৈরি হয়ে যাচ্ছে।
রেজিনা? এই যে দ্বন্দ্বটা নিয়ে খুবই বলছি যে ভেরি টিপিক্যাল অফ আওয়ার সোসাইটি। সেটাই। এই যে মানে পরিবারের মধ্যে যখন দ্বন্দ্বটা, আমরা অনেক কেস পেয়েছি, যখন দ্বন্দ্বটা হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রীর মধ্যে না থেকে পরিবারের মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়, ছড়িয়ে যায়। এই কেসটাতে যেটা হয়েছে, ওর ভাই যখন চুরি করেছে বলছে গয়নাটা, সেখানে একটু ব্যালেন্স করা যেত কিনা, যে হ্যাঁ এটা তো একটা অপরাধ করেছে, এটা আমি স্বীকার করা, যেটা আপনি বলছিলেন, হাজবেন্ড যদি এটা স্বীকার করে ঠিক আছে, ভাই কাজটা ঠিক করেনি, ঠিক করেনি, আর ঠিক আছে, আমিও লজ্জিত এটার জন্য, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে এই জিনিসটা বানিয়ে দেব বা করে দেব, এরকম একটা বলা, এবং আস্তে আস্তে সেই জিনিসটা যদি দু একটা জিনিস উনি দেওয়া শুরু করতো, তখন কিন্তু সে জাস্টিফাই একটা হতো, যে আস্থার জায়গাটা, যে না আমাকে ফিল করেছে, আমার একটা জিনিস মিসিং, না হারিয়ে গেছে, নিয়ে গেছে, মানে সেখান থেকে। এবং উনি যেটা বলছিলেন যে ওই ঘটনার পরে কিন্তু বাসা বদল করে ফেলেছিল, তার মানে কিছু অপশন তারা করেছে, হ্যাঁ, যে হয়তো উনি বলছে এদের সাথে থাকবো না, সেখানে একটা জিনিস সে করেছে, কিন্তু এই পরিবার নিয়ে দ্বন্দ্ব যখন চলতে থাকবে, তখন অশান্তি দিন দিন বেড়ে যাবে। আর একটা জিনিস, ওনার কষ্টের জায়গা এটা, আসলে মেয়েরাও মার পক্ষে থাকছে বাধ্য হয়ে, তাহলে উনি কিন্তু বাসার মধ্যে একা হয়ে গেছে, তারপরে ওনার খাবার দাবারের অশান্তিটা অনেক দিন ধরে চলছে। এটা উনি হয়তো দুই পরিবারের দ্বন্দ্বের কারণেই ওয়াইফ স্বামীকে আর মর্যাদা দিচ্ছে না, মূল্যবোধের জায়গা, যে অনেক দিন ধরে আমি কষ্ট দিচ্ছি, আর কত দিব, মানুষ একটু কনসিডার করে না, যে ঠিক আছে, আচ্ছা আমি এই করেছি এই কারণে, এখন তাহলে আমি একটু চেঞ্জ করি। এই যে মানে কি বলবো, কোঅপারেশন, যেটা সমঝোতার যে একটা জায়গা, এইটা এখানে নাই বলেই সমস্যাটা বেড়ে যাচ্ছে। এবং এই কেস ওনারা কাপল থেরাপি নিতে পারে, খোলামেলা কথা বলুন। কাপল যেতে হলে দুজনকেই তো আসলে বুঝতে হবে, এখানে তো আমরা একজনের কথা শুনছি না, চট করে যদি নিয়ে আসা যায়, না এটা নিয়ে আসা, আবার পরিবার তার পক্ষে নেই, মানে অনেক একটা সেকেন্ড রেজিনা, মানে কাপল থেরাপি আমরা চট করে বলতে পারবো না, এই কারণে যে আরেকজনের কথা আমরা শুনিনি, তাই না, মানে যিনি কষ্ট পাচ্ছেন তিনি যেতে পারেন, কিন্তু তিনি বউকে নিয়ে যাবেন, কারণ বউ তো অ্যাডাল্ট, তাই না, মানে এটা যদি কাপল থেরাপি আমি যেভাবে করি, আমাকে যদি একজন পার্টনার ফোন করেন বা টেক্সট করেন, আমি কিন্তু সব সময় অন্য পার্টনারকেও বলি যে সেও তাকেও টেক্সট করতে হবে, মানে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, এটা তো আমরা বলতে পারি না, তাই না, কাজে দুজনকেই কিন্তু সহমত হতে হবে। আর জিনিসটা কি, এটা থেরাপিটা কিন্তু একটু অনেক বেশি এখনো বাংলাদেশে খুব পরিচিত ব্যাপার হয়ে ওঠেনি, আমরাও ব্যর্থ হচ্ছি এই জায়গাটাতে, খুব পরিচিত করতে পারিনি এখনো, মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। তো সেই ক্ষেত্রে আসলে দুজন অ্যাডাল্ট, যেহেতু আমরা কাপল থেরাপি না করে, মানে এখন আমরা বলতে পারছি না যে উনি ওনার ওয়াইফকে তার জোর করে নিয়ে যেতে পারবে না, ওয়াইফ বলবে আমি কেন যাব, সমস্যা তো তোমার, সরাসরি বলে দেবেন কিন্তু ওটা। তো সেক্ষেত্রে আমরা তাকে কিছু বলতে পারি কিনা, যিনি কষ্ট পেয়ে ফোন করেছেন তার জন্য, উনি নিজেও সেশন নিতে পারে, ওনার ফিলিংস গুলো তখন ওখানেই হবে, সাপোর্ট পাবে, থেরাপিস্ট যখন সাথে থেকে তার বিষয়গুলো শুনবে ডিটেলস, এখানে তো আমরা অত শুনতে পাচ্ছি না, সময় নিয়ে, তাহলে উনি নিজে কারো কাছে যেতে পারেন, ফোনেও সেশন নিতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 2 তলায় 4 তলা এবং 5 তলায় সেবাগুলো দেওয়া হচ্ছে, ওখানে একটু কম খরচে সেবা দেওয়া হয়, সেখানেও যেতে পারেন। আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন, অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার 2 মেয়ে। হ্যাঁ, আমার 2 মেয়ে, এক মেয়ে এবার মেট্রিক পরীক্ষা দিচ্ছে, আর এক মেয়ে এবার ক্লাস 6-এ পড়ে। আচ্ছা, আমার এই দুটো মেয়ের সম্পর্ক, ওরা সারাটা দিনই মোটামুটি ছুটিতে লেগে থাকে, একজন আরেকজনকে মোটামুটি সহ্য করতে পারে, দুজনের মধ্যে খুব লাগালাগি হচ্ছে, ব্যাপারটা ইদানিং এসে আর একটু বাড়ছে। আচ্ছা, দুজনের পক্ষ থেকে মোটামুটি দুজনের পক্ষ থেকে দুজনের গায়ে দুজনে হাতই তোলে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, এমন এক পর্যায়ে আছে। আর একটা হচ্ছে আমার ছোট মেয়ে, যে ক্লাস 6-এ পড়ে, 2 মাস হলো ওর পিরিয়ড হয়েছে। আচ্ছা, পিরিয়ডের পর থেকে ওর এক্সিপিনিসটা আরো বেড়ে গেছে। আচ্ছা, বেড়ে গেছে। একে তো ছিল আগে আমার বড় মেয়ের উপরে, ওর রাগ থাকে, দুজনের তর্ক থাকে সব সময়। আর এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার ভাইয়ের একটা মেয়ে আমার বাসায় থাকে। আচ্ছা, এই ভাইয়ের মেয়ে আমার বাসায় থাকার পরের থেকে আমার ছোট মেয়ে মনে করতেছে ওর সুযোগ সুবিধা কমে যাচ্ছে।
এই আচ্ছা কারণে ও এখন কন্টিনিউয়াসলি আমার বাইরে বাইরে মেয়ের সাথে এবং আমার বড় মেয়ের সাথে কোন ছুটি লেগেই থাকে, মোটামুটি তর্ক ঝগড়া দুর্ব্যবহার করে ফেলছে। এগুলো লেগেই থাকে এবং ও সবসময় ইয়া থাকে, উত্তেজিত হয়ে থাকে। কেউ একটা কথা বললে এটা জবাব দেওয়া, তর্ক করা, এটা কন্টিনিউয়াস করতেই থাকে, সারাটা দিন করতে থাকে। এখন আসলে আমাদের করণীয় কি, আমরা আসলে বুঝতে চাচ্ছিলাম যে আসলে আমরা কি করতে চাই ওর ব্যাপারটা নিয়ে। বিশেষ করে ছোট মেয়েকে নিয়ে দুশ্চিন্তাটা বেশি হচ্ছে, ছোট মেয়েটিকে নিয়ে দুশ্চিন্তা বেশি হচ্ছে। হ্যালো, ছোট মেয়েটাকে নিয়ে বেশি দুশ্চিন্তা। ছোট মেয়েকে। আচ্ছা, ওদের বয়সের গ্যাপ কত দুজনের? 5.5 বছর। আচ্ছা, ওয়াইফ কি কিছু বলবেন? ওয়াইফ পাশে বসে আছেন বোধহয়, না? আমরা কি ওর কাছ থেকে একটু শুনবো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু শুনি যে দুই বোনের বয়সের গ্যাপ কত? 5.5 বছর। আচ্ছা, আর একটু জানতে চাচ্ছিলাম যে আমার খুব মানে উৎসুক কাজ করছে যে ছোট বোনটা যখন হলো তখন বড় মেয়ের রিয়াকশনটা কেমন ছিল? বড় মেয়ে কিছু বলতো না, কিন্তু ও একটা ক্ষোভ ছিল। ক্ষোভ ছিল কি নিয়ে? হ্যাঁ, ও যখন হাঁটা শিখছে তখন দৌড়ে ধরে ওর বাবা যখন আসতো এটা আনতো হাতে, তখন বড় মেয়ে কিছু বলতো না, কিন্তু ভিতরে ভিতরে রাগ থাকতো। আচ্ছা, বাবা যখন অফিস থেকে আসতেন তখন ছোটজন দৌড়ে যেত, হ্যাঁ, বড়জন সেটা চুপচাপ খেয়াল করতো, কিন্তু একটু রাগ হতো ভিতরে, তাই তো? ওর কি মনে হতো যে ছোটজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতো সবসময়, যে তোমরা ওকে বেশি বলতো না, মুখ থেকে বলে না, বড়রা এখনো বলে না কিছু। আচ্ছা, কিন্তু মানে ছোটজনের সাথে সেই বন্ধুত্বটা আর হয়নি, দুই বোনের বন্ধুত্ব হয়নি? না না, সেটা একদম ছোট্টবেলা থেকেই, মানে ছোটজন যখন হলো তারপর ও যখন একটু বড় হলো তখন থেকেই দুজনের দূরত্বটা আমরা দেখতে খেয়াল করছি, তার তখন থেকে খেয়াল করছি কি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাচ্চাদেরকে একটু রেডি করি যে তোমার একটা ভাই বা বোন আসবে, সেরকম কি বলা হয়েছিল বড়জনকে? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছিল, কিন্তু ও কখনো কোলে নিত না, ভয় ও পরে যাবে। আচ্ছা, ওকে। তো কিন্তু কখন থেকে দুজনের সম্পর্কটাও একটু কেমন যেন মানে একটু নেগেটিভ হয়ে গেল, নেতিবাচক হয়ে গেল, সেটা কখন থেকে বেশি? 3 বছর বয়স থেকে এমন সমস্যা হয়েছে। আচ্ছা, এই ছোটজন 3 বছর, মানে ছোট মেয়ের যখন 3 বছর তখন থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যখন সে বাবার অ্যাটেনশন বেশি সমস্যা করতেছে। আচ্ছা, এবং ছোট মেয়ে বাবার অ্যাটেনশন বেশি পাচ্ছে, বড়জন মনে করছে তাকে কম আদর করা হচ্ছে, এরকম কথা বলতো কি? না, এটা বলতো, মাঝে মাঝে বলে, কিন্তু বড় তো কিন্তু। হ্যালো, বড়টার তো ছোটটার তো সমস্যা, বড়টা তো অত সমস্যা নেই, এটা মাইনা নেই, বড়টা তো মাইনা নিতে। আচ্ছা, ছোটজন একদম মানতে চায় না, ওকে নিয়ে না মানতে চায় না, ওরে সব লাগবে, ওরে সব দিতে হবে। ওদের কি মারধর করা হয় কখনো? মার খায় বাচ্চারা? অনেক সময় তো বাবা মা রাগ কোনজনে মারামারি করে, আমি অতটা মারি না। মাঝে মাঝে কি হাত উঠে যায়? উঠে উঠে। ওকে, সো মারলে ওরা কি রিঅ্যাক্ট করে, মন খারাপ করে না? ওকে, আবার বড়টারে কিছু বললে ছোটটা আবার রিঅ্যাক্ট করে, ছোটটারে কিছু বললে বড়টা আবার রিঅ্যাক্ট করে। কি করে, কি রকম রিঅ্যাক্ট করে? কেন মারছো ওরে? আবার তখন কিন্তু ভালোবাসাটা প্রকাশ করছে, তাই তো? গুড, ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক সুইট একটা ব্যাপার। তো ছোটটার একটা সমস্যা কি, ও নোংরা দেখতে পারে না। ও, খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না, ওইটা ওর ভিতরে বেশি ইদানিং কাজ করতেছে।
একটু কি ওসিডির দিকে চলে যাচ্ছে? ওসিডি সম্পর্কে জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা অতিরিক্ত ভাবে। ও হ্যাঁ, তাহলে ওসিডি যত লক্ষণ আছে ওটা সবটাই ওর ভিতরে আছে। আহা, এটা তো আমরা এতক্ষণ ধরে শুনতে পাইনি, তাহলে তো ওর খুব কষ্ট হচ্ছে। একটু লাইনে থাকতে হবে, আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে। আমাদের অতিথিদের কিছু প্রশ্ন থাকতে পারে, চট করে যদি কিছু প্রশ্ন করো। হচ্ছে যে আপনার ছোট মেয়েকে নিয়ে জানতে চাচ্ছি ওর বন্ধু আছে কিনা, ও যে স্কুলে পড়ে বা বন্ধু আছে? হ্যাঁ আছে আছে। মিশে ওদের সাথে না? ওদের সাথে ও কি রাগারাগি করে? আর সবার সাথে ও মিশতে পারে না। আচ্ছা, ওদের সাথে কি ওদের ঝগড়া লেগে যায় বন্ধুদের সাথে? হ্যাঁ লাগে লাগে লাগে। আচ্ছা, কথা বলে না, কথা বলা বন্ধ করে বসে দেয়, কিছু বলে। ওকে, আচ্ছা। কোনো প্রশ্ন? না, ঠিক আছে। ও, এখন আমাদের কাছে প্রশ্নটা কি, যে মানে আমাদের কাছে প্রশ্নটা একটু করে ফেললে ভালো হয়, যে কি করে ওই দুই বোনকে আরো আমরা মানে দুজন আরো সুন্দর করে অবস্থান করতে পারে, ভালো থাকতে পারে, সেটা কি প্রশ্ন? এটা সংশোধন কিভাবে হবে, এটা কোথায় গেলে ভালো হবে? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ছোট মেয়েটার যে ওসিডির মতো কিছু ধরা পড়ছে, কোনো চিকিৎসা কি নেওয়া হয়েছে? না না না, এখনো নেই। কবে থেকে ওর এই মানে বেশি পরিষ্কার থাকার ব্যাপারটা কবে লক্ষ্য করা গেছে? কত আগে? 1 বছর হয়ে গেছে, প্রায় 1 বছর। মানে ওর যে পিরিয়ডটা স্টার্ট হলো তার আগে থেকেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু মানে তখন বোঝা গেল যে বেশি একটু খুঁতখুত করছে, তাই তো? হ্যাঁ, অনেক মানে কোনো কিছুই করতে যাইতেছে না, ও একটা কিছু 100 বার ধোবে একটা জিনিস। সেটাই। এটা যখন থাকে কারোর মধ্যে, তাদের মেজাজও ভালো থাকে না কিন্তু। হ্যাঁ, এটা তাদের দোষ না, এটা আসলে অসুস্থতাটার ধরনটাই এরকম, যে মেজাজটা খিটখিটে হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা আলোচনা করছি যেহেতু সময়। আরেকটা প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে যে আপনার ছোট মেয়ে মানে তুলনা করা হয় কিনা বাসার মধ্যে, যে ও এটা ভালো পারছে তুমি কেন পারো না, বা এটা হয় ও এরকম তুমি এরকম, এই ধরনের কথা বলা হয় কিনা? না না না, মানে কোনো তুলনা করা হয় না? না, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, একেবারে সময় ফুরিয়ে এসছে, চট করে যদি তোমরা একটু আলোচনা করো। তুমি আগে বলতে চাও? কম সময়, আচ্ছা, ছোট করে। ওর এটা তো অ্যাডোলেসেন্ট পিরিয়ড, বয়সটা, এই সময়টা তো বিহেভিয়ারের পরিবর্তন আসে, অনেক কিছু চেঞ্জ হয়, শারীরিক পরিবর্তন আসে, খিটখিটে মেজাজ, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, আস্তে আস্তে এটা পরিবর্তন আসে। কিন্তু ওর যেটা ওসিডির কথা বলছিল, এটার জন্য অবশ্যই চিকিৎসায় যেতে হবে, তখন এই জায়গাগুলোও কিন্তু ওখানে অ্যাড্রেস করা যাবে যদি উনি যায়। আর প্যারেন্টিং এর যে একটা ব্যাপার, যে আমরা বলি পজিটিভ প্যারেন্টিং, মানে শিশুর সাথে সবসময় ভালো বিহেভ করা, ওই যে তুলনা করার বিষয়টা আমি বলছিলাম, মানে আমরা ভালো একটা রোল মডেল বাবা মাকে তো দেখাতে হবে সন্তানের সামনে, সেটা যদি না থাকে অনেক সময় সন্তানরাও বাবা মাকে আর মানে না, মানে গ্রাহ্য করছে না তাদের কথা, এরকম একটা ব্যাপার থাকে। একটা প্রশ্ন করা হয়নি বোধহয় না, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হ্যাঁ, ওটা আসেনি। হ্যাঁ, সেটাই, মানে আমি ভাবছিলাম জিজ্ঞেস করব, কিন্তু আমিও হারিয়ে গেছি কথা শুনতে। হ্যাঁ, পরিবারের মধ্যে কেমন পরিবেশটা, কেমন বাড়ির, এটার উপরে নির্ভর করে অনেক কিছু। ওরা তো ওইটা দেখে বড় হয়, সেটাই। তো সেটা তাদের নিজেদের মধ্যে যথেষ্ট সদ্ভাব আছে কিনা সেটা একটু খেয়াল করা দরকার। আর তুমি বলছো যে চিকিৎসকের কার কাছে যাবে? মনোচিকিৎসকের কাছে আগে যাবে না থেরাপিস্টের কাছে যাবে? থেরাপিস্টের কাছে, যে ওখান থেকে সে রেফার করতে পারে, যেহেতু আমরা তো সাধারণত রেফার করে দিই, রেফার করার সুযোগ আছে, দুটাই অপশন লাগতে পারে। দুটোই লাগতে পারে, মানে দুটোই লাগে, দুটোই লাগে। হ্যাঁ, কামাল, আমার কাছে একটা খটকা যেটা মানে খুব ওনাদের বক্তব্যে যেটা হলো যে মেয়েটা যখন 3 বছর বয়স তখন থেকেই সমস্যা, মানে দুজনের কনফ্লিক্ট। ওখানে যে আপনি যে প্রশ্নগুলো করছেন সেখানে অবশ্য ক্লিয়ার হয়ে এসেছিল যে বাবা এলে সে দৌড়ে যায়, যে এবং মানে নতুন ফ্যামিলি মেম্বার হয়েছে সেটার জন্য প্রস্তুত ছিল না, এক ধরনের রাইভালরি, যেটা মানে ভাই বোন বা দুই বোনের মধ্যে একজন একজনকে অ্যাকসেপ্ট, মানে বড়জন প্রথমে অ্যাকসেপ্ট করেনি, সেটাই ট্রান্সফার হয়ে ছোটজন পরবর্তীতে সেটা রিয়্যাক্ট করেছে, যেটার জন্য বললো 3 বছর বয়স থেকেই ছোটজনের তখন থেকে রিয়াকশন, মানে বড়জন মন খারাপ করছে আর কি।
মানে বাবা এলে ছোটজন যখন দৌড়ে যাচ্ছে বড়জন আপসেট হয়ে যাচ্ছে, বড়জন আপসেট হয়েছে, সেটার রিয়াকশনে পরবর্তীতে ছোটজনও রিয়াক্ট করছে এবং ছোটজন পরে সেটা সলিউশনটা এভাবেই দেখেছে অ্যাগ্রেশন দিয়ে, মারধর করে, দুজনে মারামারি লেগে গেছে এবং সেই সম্পর্ক কন্টিনিউ করে গেছে। আর অ্যাডোলেসেন্টের ওই সময় থেকে যে সিমটমগুলো যেগুলো ওসিডি বলছে, আসলে এটা একটু চেক করার দরকার যে এটা কি সিচুয়েশনাল, মানে পরিস্থিতির কারণে বা বয়সের এই সময়টা এমনিতেই একটু খুঁতখুত লাগে সব কিছু, এটা এমনি এমনিও চলে যেতে পারে, কিন্তু এটা কতদিন ধরে হচ্ছে এবং এটা লেভেলটা কি, অবশ্যই একজন থেরাপিস্টের কাছে আমি বলবো যে আগে যাওয়ার জন্য। যদি দেখা যায় যে হ্যাঁ সেটা থেরাপিস্টই বুঝতে পারবে, এবং কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা সেটাও কিন্তু, যেমন আগের ফোনটাতে আমরা পেয়েছিলাম যে পারিবারিক ইতিহাস, শুধু ছোট জনের কথাই বললো, বড় জনের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা সেটাও দেখতে পারে। তো সব মিলিয়ে মানে এটা ভালো হয় যে ওনারা একজন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা কাউন্সিলরের সাথে যারা প্রশিক্ষণ নিয়েছেন কথা বললে আমি নিশ্চিত ওনারা একটা দুই বোনের বিষয়ে একটা সলিউশন আসতে পারবেন। যদি প্রয়োজন মনে করেন থেরাপিস্ট, তখন তাদের জন্য থেরাপির ব্যবস্থা করতে পারেন, বড়জনের জন্য এবং ছোট। আর ওনাদের পার্টনার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তা ওনাদের ভিতরে কি সেই প্রশ্নটা করা হয়নি, সেটা যেহেতু জানি না, বাট ওনাদের কোনো কারণ ইম্প্যাক্ট পড়ছে কিনা সেটা বোঝার একটা বিষয় আছে। কারণ সেটা যদি হয়ে থাকে তো বাচ্চাদেরকে থেরাপি দিয়ে খুব সমাধান সব হবে না, ওনাদেরও সেক্ষেত্রে সাপোর্ট লাগবে। এটুকুই আমি মনে করি যে ওনাদের জানা থাকলে ভালো। ওনারা অবশ্যই দেরি না করে দ্রুত একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলবেন। মানে যেটা হয় কি, আমরা একটা খেয়াল করি না যে আমরা মানে স্বামী স্ত্রী কেমন আছি, কারণ ওরা তো আমাদের দেখে শেখে, তাই না? আমরা যদি শ্রদ্ধাশীল হই, একজনের প্রতি আরেকজন মমতা দেখাতে পারি, তখন হয় কি সন্তানরা খুব একটা সুন্দর ছায়ার মধ্যে থাকে। কিন্তু যখন দুজনের মধ্যেই একটা দ্বন্দ্ব হয়ে যায়, আমরা একসঙ্গে থাকতে গেলে দ্বন্দ্ব হতেই পারে, তাতে করে সন্তানদের মধ্যে কিন্তু এটার একটা ভীষণ ধরনের বিরূপ প্রভাব পড়ে, যেটা হয়তো আমরা অতটা বুঝতেও পারি না আর কি। সেটা একটু জিজ্ঞেস করলে খুব ভালো হতো, এই প্রশ্নটা করা হয়নি আর কি, আমরা ভুল হয়ে গেছে আমাদের। তুমি একটু এক লাইন বলি, ওই দুই বোনের, এক লাইন না 2 লাইন 3 লাইন। আচ্ছা, দুই বোনের যে বিষয়টা, ওদের যে অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা হচ্ছে। অনেক সময় আমরা দেখি যে একই বাড়িতে বড় মেয়েটা হয়তো একটু স্লো গোয়িং, মানে আস্তে করে, ধীরে করে, সময় লাগায় বেশি, প্যারেন্টস এরকম কমপ্লেন থাকে। আর যে ছোট, সে একটু বেশি ইন্টেলিজেন্ট, সে সব করে ফেলে, তাড়াতাড়ি শেষ করে। ওটার জন্য অ্যাপ্রিসিয়েশনটা আমরা ওকেই দিচ্ছি, আর বড়জনকে কিন্তু আর দেয়া হচ্ছে না। এখন এই কম্পারিজনের বিষয়টাও চলে আসে তখন। এই ফ্যামিলির মধ্যে এই বিষয়টা আছে কিনা, থাকতে পারে যে আমরা হয়তো দুজনকে দুই রকম একটু বৈষম্যটা আমরাই করছি, যে কারণে ওদের মধ্যে এই জিনিসগুলো আর একটু বেশি হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্য আমরা সজ্ঞানে করি না, না ওটাই হয়তো খেয়াল না করে করি। কিন্তু যেটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আমার কাছে লেগেছে যে ওসিডির ব্যাপারটা যদি সত্যিকার অর্থেই মানে অনসেট কিন্তু এই বয়সেই হয়, অনসেট কিন্তু বয়সন্ধিতে হয়, এবং ওর পিরিয়ডও হয়েছে, তখন কিন্তু এই যে খুঁতখুঁতে ভাবটা কিন্তু চলে আসে। হ্যাঁ, তখন এটার অনসেট এটার সাথে আমরা খেয়াল করেছি হয় আর কি। তো সেই ক্ষেত্রে একদম আর দেরি না করে, মানে যেটা কামালও বললো, তুমিও বললে, যে প্রথম একজন থেরাপিস্টকে দেখালে তিনি আগে অ্যাসার্টেইন করবেন যে মানে যদি সত্যি সত্যি রোগটা কিছু পরিমাণে হয়ে থাকে, সেটার মানে কতটুকু কোন ডিগ্রিতে আছে এখন, সেটা যদি এই সময়ে যদি মানে অ্যারেস্ট করা যায়, খুব ভালো একটা সময়, কিন্তু যে একটা বয়সন্ধিতে আছে, এখনই যদি তাকে ট্রিটমেন্টের আওতায় আনা যায়, আমার মনে হয় সে পরবর্তীতে এটার একটা সুফল অনেক বেশি পাবে। কিন্তু আমরা যখন ট্রিটমেন্টে দেরি করে যাই, তখন ইটস অলরেডি লেট, তখন কিন্তু আর বেশি কিছু করার থাকে না। তো এইটাই, দিস ইজ দ্য বেস্ট টাইম, যে তারা যদি খুব একদমই সময় ব্যয় না করে বাচ্চাটিকে যদি তারা একটু প্রিপেয়ার করেন, যদি দেখা যায় যে বাচ্চাকে নিতে পারছেন না, তারা দুজন স্বামী স্ত্রী মিলেও কিন্তু যেতে পারেন কোনো থেরাপিস্টের কাছে। তারপরে হয়তো তিনি হয়তো পরামর্শ দেবেন যে কি করে সন্তানটিকে একটু রাজি করিয়ে আনা যেতে পারে। অনেক সময় ওরা যেতে চায় না, বয়সন্ধির বাচ্চা তো বলবে যে আমার কি কোনো সমস্যা আছে নাকি, আমি কেন যাব, তাই না? তো সেক্ষেত্রে তারা কিভাবে বাচ্চাকে মোটিভেট করবেন, সেটার জন্য কিন্তু স্বামী স্ত্রীও যেতে পারেন আর কি। তো এটা একটা ওসিডির ব্যাপারে। তাছাড়া ফ্যামিলিতে আরো বেশি যেন
মানে ভালো একটা সম্পর্ক থাকে, সেটাও একটা লক্ষ্য হতে পারে। আমাদের সময় শেষ। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে আশা করছি। আমরা বিদায় নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ, আমাদের বিদায় নিতে হবে এখন। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তুটা জানি না মানে কেমন হবে সবার জন্য। একটা মানসিক অসুস্থতা আছে যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। একটা ডিসঅর্ডারের নাম হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটাতে যদি কেউ ভোগে, সেই মায়ের কন্যা সন্তানটি কী ধরনের চ্যালেঞ্জের মধ্যে থাকতে পারে। আমরা কেন কন্যা সন্তান নিয়ে এসেছি, কারণ এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটাকে বলা হয় এনপিডি। হ্যাঁ, যাদের থাকে, আমরা এটা নিয়ে আগামীতে আলোচনা করব যে এটা হলে কি হয়, এবং তাদের কন্যা সন্তানটি, মায়ের যদি ডিসঅর্ডার থাকে, কন্যা সন্তানটির উপরে কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।